আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জব ওয়ারিয়র্স চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আমি রিয়াজুল ইসলাম, সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ আমরা বাংলা ব্যাকরণের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক কারক ও বিভক্তি নির্ণয়, এই টপিকটা নিয়ে আলোচনা করব। কিভাবে কারক ও বিভক্তি খুব সহজে নির্ণয় করা যায় সেটা আমরা জেনে নিব। অনেকেরই আসলে কারক নির্ণয়ের ক্ষেত্রে ঝামেলা হয়, তো আজকের এই আলোচনার পর ইনশাল্লাহ আপনাদের কারক এবং বিভক্তি নিয়ে কোনো প্রকার সমস্যা থাকবে না। আচ্ছা, প্রথমে বলে নিই, আমরা এখানে কারক নির্ণয়টাই মুখ্য। বিভক্তিটা আসলে বিভক্তির একটা চার্ট আছে, এই যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চার্টটা আপনাদের মুখস্থ করতে হবে। এই চার্টটা মুখস্থ না করলে আপনাদের কিন্তু আসলে বিভক্তি নির্ণয় করতে পারবেন না। আচ্ছা, বিভক্তিগুলো কি কি আছে? প্রথমায় শূন্য, দ্বিতীয়ায় কে রে, তৃতীয়ায় দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থীতে কে রে, পঞ্চমীতে হইতে থেকেছে, ষষ্ঠীতে রয়ের, সপ্তমীতে এ অ তে। আচ্ছা, এটা মুখস্থ করার যেভাবে করবেন একটু দ্রুত। প্রথমায় কিছু নাই, দ্বিতীয়ায় কে রে, তৃতীয়ায় দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থীতে কে রে, পঞ্চমীতে হইতে থেকেছে, ষষ্ঠীতে রয়ের, সপ্তমীতে এ অতে। এরকম করে আপনি কয়েকবার পড়লে ইনশাল্লাহ আপনার বিভক্তি মুখস্থ হয়ে যাবে। এর ভিতর দ্বিতীয় এবং চতুর্থী বিভক্তি একই রকম, কে রে, দুইটাই কে রে। তার ভিতর চতুর্থী যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র সম্প্রদান কারকের ক্ষেত্রে বসে। সম্প্রদান কারকের ক্ষেত্রে চতুর্থী বসে। যখন আমরা সম্প্রদান কারক বুঝবো তখন আমাদের চতুর্থীটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করি। কারক নির্ণয় করা যায় কিভাবে খুব সহজে, সেটা আমরা এখন দেখি। কারক নির্ণয় সহজ উপায়। আচ্ছা, কারক আমরা কিভাবে পাবো? যখন একটা বাক্যে ক্রিয়াকে প্রশ্ন করা হবে তখনই কারক পাওয়া যাবে। যখন ক্রিয়াকে প্রশ্ন করা হবে তখন কারক পাওয়া যাবে। আচ্ছা, কারক কয় প্রকার? কারক আছে 6 প্রকার। কর্তৃকারক অথবা কর্তাকারকও এখন বলে, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। আচ্ছা, কর্তাকারক কিভাবে আমরা বুঝবো? কে দিয়ে প্রশ্ন করলে যে কারক পাওয়া যাবে, অর্থাৎ একটা বাক্যে একদম একটা শব্দের নিচে দাগ দেওয়া থাকবে, ওই শব্দকে আমরা দেখবো যে কি দিয়ে, মানে কোনটা দিয়ে প্রশ্ন করলে আমরা পাচ্ছি। কে দিয়ে প্রশ্ন করলে বা কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো কর্তৃকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো কর্মকারক। আর কি দিয়ে বা দ্বারা, মানে কি দিয়ে, এই কি বলতে শুধু কি নাই, কি দিয়ে, যেমন কলম দিয়ে লেখা হয়, তাহলে কি দিয়ে লেখা হয়? কলম দিয়ে লেখা হয়। এরকম কলম দ্বারা লেখা হয়, মানে কি দ্বারা প্রশ্ন করলে করণকারক। আচ্ছা, ডিটেলস যখন পড়াবো তখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সম্প্রদান, কাকে। দেখুন, আমরা কর্মকারকে কিন্তু কাকে আছে, এবং সম্প্রদানেও কাকে দিয়ে প্রশ্ন করা হচ্ছে, তবে এখানে সত্য ত্যাগ করতে হবে। সত্য ত্যাগ করে তারপরে কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, সত্য ত্যাগ। এছাড়া জন্যে এবং নিমিত্তে। আচ্ছা, অপাদান কারকের ক্ষেত্রে কোনো কিছু থেকে বা যা হতে গৃহীত, বিচ্যুত, রক্ষিত, জাত, বিরত, আরম্ভ, ভীত এবং দূরীভূত, এই 8টা নিয়ম যখন ফলো করা হবে, যা হতে এগুলো ঘটবে, সেটা হচ্ছে অপাদান কারক। এই 8টা নিয়ম ফলো করলে যদি মেলে তাহলে অপাদান কারক। অপাদান এবং অধিকরণের ভিতর কিছু কিছু মিল আছে, তবে মানে মিল আছে বলতে আর কি কাছাকাছি আছে, এটাকে আলাদা করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, সেটা আমরা দেখিয়ে দেব। আচ্ছা, অধিকরণ কারক সময়, স্থান, বিষয় এইগুলা বোঝাবে। তাহলে কখন দিয়ে প্রশ্ন করলে, কোথায় দিয়ে প্রশ্ন করলে, অথবা কোন ক্ষেত্রে প্রশ্ন করলে অধিকরণ কারক। আচ্ছা, এটাও কিন্তু মনে রাখা যায়। যেমন একটু ছন্দ দিয়ে আমরা একটু মনে রাখি খুব শর্টে, মানে এটা অবশ্য ডিটেলস ওইভাবে হবে না। যেমন কে কিবা কাকে, কি দিয়ে কাকে, কোথা হতে কোথায়। কে কিবা কাকে, কি দিয়ে কাকে, কোথা হতে কোথায়। কোথা হতে কোথায়। ওকে, তাহলে এখন আমরা প্রত্যেকটা কারকের বিস্তারিত আলোচনা করব এবং তুলনামূলক আলোচনা করব। তাহলে আমাদের কারক সম্পর্কে পুরোপুরি ধারণা ক্লিয়ার হয়ে যাবে।
আচ্ছা, এখানে আমরা কর্তৃকারক এবং কর্মকারক নিয়ে প্রথমে আলোচনা করব, যাতে তুলনামূলক আলোচনা করার মাধ্যমে একদম ক্লিয়ার হয়ে যাবে কোনটা কর্তৃকারক এবং কোনটি কর্মকারক। আচ্ছা, যখন একটা বাক্য লিখে প্রশ্ন এভাবে থাকবে যে একটা বাক্য লিখে তার নিচে দাগ দেওয়া থাকবে যে এটা কোন কারক, কর্তৃকারক নাকি কর্মকারক নাকি অপাদান সম্প্রদান, এরকম। আচ্ছা, যখন একটা শব্দ নিচে দাগ দেওয়া থাকবে তখন সেই শব্দটাকে আমাদের দেখতে হবে যে সে কাজটি নিজে করে কিনা, কাজটি নিজে করে কিনা। কর্তৃকারক এবং কর্মকারকের ক্ষেত্রে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। যখন কাজ নিজে করবে তখন সে কর্তৃকারক। যদিও আমরা জানি যে কে কিবা কে দিয়ে প্রশ্ন করলে, কে কিবা কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা কর্তৃকারক পাচ্ছি, তারপরও আমাদের এটা খেয়াল রাখতে হবে, কারণটা আমরা খুব এখনই জানতে পারবো। আচ্ছা, সে ভাত খায়, এখানে সে তো নিজে কাজ নিজেই করতেছে, তার মানে এটা কর্তৃকারক। এছাড়া কে দিয়ে প্রশ্ন করলে কে ভাত খায়, তাহলে সে ভাত খায়, জন্য এটা কর্তৃকারক আমরা দেখতেছি। আচ্ছা, এরপরে আমরা একটা দেখি, আমাকে বা রহিমকে কাজটি করতে হবে। আচ্ছা, আমরা বলছিলাম না যে কাকে দিয়ে প্রশ্ন করলে হচ্ছে কর্মকারক। আচ্ছা, তার আগে আমরা আগেরটুকু দেখি, সে ভাত খায়, সে কি খায়? ভাত খায়, তাহলে ভাতটা হচ্ছে এখানে কর্ম। পরে যেটা বললাম যে আমাকে বা রহিমকে কাজটা করতে হবে, রহিমকে কাজটা করতে হবে, এখানে কাকে কাজটা করতে হবে, কাকে দিয়ে বলতেছে কিন্তু, তাহলে আমাদের কি হওয়া উচিত ছিল? এটা অবশ্যই কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা জানি কর্মকারক হবে, কিন্তু এখানে রহিম বা আমি বা আমাকে যেটাই বলি না কেন, সেটা কি কাজ কি আমি করতেছি, মানে যাকে দাগ দেওয়া হয়েছে সেই রহিম কি কাজ করতেছে নাকি অন্য কেউ করতেছে? রহিমকে কাজ করতে হবে মানে কি, এটা কাজটা রহিমই করতেছে। এই জন্য আমি বলছি যে প্রশ্ন করতে হবে, দেখতে হবে যে এখানে সে নিজে কাজ করে কিনা, কর্তা নিজে কাজ করে কিনা। এখানে যেহেতু রহিম কাজ করে, সো এখানে রহিম হবে। তাকে যেতে হবে, তাকে যেতে হবে। এই যে তাকে, এই তাকে সে কি কাজ করতেছে না, এখানে কর্তা নিজে কাজ করতেছে, এজন্য এটা কর্তৃকারক। এটা কিন্তু কর্মকারক হবে না, যদিও কাকে দিয়ে প্রশ্ন করে আমরা উত্তরটা পেয়েছি, কিন্তু এটা কর্তৃকারক। আচ্ছা, এবার আমরা দেখি, ডাক্তারকে ডাকো। ডাক্তারকে, কাকে ডাকতে হবে? ডাক্তারকে। এখানে কিন্তু ডাক্তার নিজে কাজ করছে না, ডাক্তারকে ডাকার কাজটা আর একজন করতেছে, এই ক্ষেত্রে এটা কর্মকারক। পাপীকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করতে হবে, পাপী কিন্তু ঘৃণা করতেছে না, পাপীকে আমরা ঘৃণা করবো বা অন্য কেউ পাপীকে ঘৃণা করবে, তার মানে পাপী এখানে নিজের কাজ নিজে করছে না, তাই এটা কর্মকারক, অনেকটা ভয়েস চেঞ্জের মতো। তাহলে এই হলো কর্তৃকারক এবং কর্মকারকের ভিতর পার্থক্য, যে কাকে দিয়ে প্রশ্ন করা সত্ত্বেও আমরা কিন্তু কর্তৃকারক পাইছি, যে রহিমকে কাজটি করতে হবে বা রহিমকে যেতে হবে, এখানে রহিমকে, এটা কর্তৃকারক। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, শুধু কাকে বললেই যে হয়ে যাবে সেটা না, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কাজটি কে করতেছে। এরপরে আমরা আসি করণকারক। আচ্ছা, করণকারক আমি বলছি যে কি দিয়ে প্রশ্ন করা হবে, অর্থাৎ যন্ত্রপাতি বা কোনো কিছুর দ্বারা বা কোনো ব্যক্তির দ্বারা, বস্তুর দ্বারা যদি কোনো কিছু বোঝায় তখন সেটা হচ্ছে করণকারক। উদাহরণ দেখি, ছাগল দিয়ে হাল চাষ করা সম্ভব নয়। তাহলে কি দিয়ে হাল চাষ করা সম্ভব নয়? ছাগল দিয়ে, করণকারক। করণ মানে হচ্ছে, এখানে হচ্ছে উপকরণ, উপকরণ থেকে আসছে করণ, উপকরণের উপটা বাদ দিলে হলো করণ। উপকরণ মানে কি? বিভিন্ন সরঞ্জাম, এই করণটাতেও মনে রাখতে হবে একটা সরঞ্জাম। সরঞ্জাম, কাজ করার যে সরঞ্জাম সেটাই হচ্ছে করণকারক। দড়িতে বাঁধো, দড়িতে বাঁধো মানে কি? দড়ি দিয়ে বাঁধো। এখানে দড়িতে আছে সপ্তমী বিভক্তি। আচ্ছা, বিভক্তিটা আমি এখনো বলি নাই, বলবো। তাহলে দড়িতে বাঁধো, এটা করণকারক। সোনার খাসা মানে সোনা দিয়ে বানানো খাসা, এটা কি দিয়ে বানানো? সোনা দিয়ে বানানো, তাই এটা করণকারক। কলমে দাগ দাও, কলমে দাগ দাও মানে কিন্তু কলমের উপরে দাগ দেওয়া না, কলম দিয়ে দাগ দেওয়া। তাহলে কলমে দাগ দাও, এটা করণকারক, কলম দিয়ে দাগ দিতে হবে। পাখিকে তীর মারো। আচ্ছা, পাখিকে তীর মারো, কি মারো যদিও এখানে আছে, কিন্তু এখানে মূলত পাখিকে কি দিয়ে মারা হয়? তীর দিয়ে মারা হয়, তাই তীর করণকারক। টাকায় সব হয়, তাহলে কি দিয়ে সব হয়? টাকা দিয়ে সব হয়। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে?
মানে দুঃখ ছাড়া কি দুনিয়াতে সুখ লাভ করা যায়? তাহলে কি ছাড়া সুখ লাভ করা যায় না, বা কি দিয়ে সুখ লাভ করা যায়? দুঃখ দিয়ে। তাহলে দুঃখটা হচ্ছে এখানে করণকারক। তাহলে আমরা করণকারকটা মনে হয় ক্লিয়ার। এরপরে আসি আমরা সম্প্রদানকারক। আচ্ছা, সম্প্রদানকারকে থাকবে সত্য ত্যাগ করা থাকবে। সত্য ত্যাগ মানে আমি একটা জিনিস কেউকে দিব, সেটা আমরা ফেরতের আশা করা যাবে না, এটাই হচ্ছে সত্য ত্যাগ। তাহলে ভিখারিকে ভিক্ষা দাও, ভিখারিকে ভিক্ষা দিয়ে কি আমরা ফেরতের আশা করি যে আজকে ওরে 1 কোটা চাউল দিছি, ও আমারে কালকে 1 কোটা চাউল ফেরত দিয়ে যাবে, বা আজকে ওরে 10টা টাকা দিছি, কালকে আমারে ফেরত দিয়ে যাবে? এটা কিন্তু আমরা কখনো আশা করি না, বরং তার বিনিময়ে একটু সবের আশা করি, কিন্তু পার্থিবভাবে আমরা সেটাকে আশা করি না। তাহলে ভিখারিকে ভিক্ষা দাও, সৎপাত্রে কন্যা দান করো, এগুলা সম্প্রদানকারক। অন্ধজনে দেহ আলো, মানে অন্ধজনকে আলো দাও, এটা আমরা তার জন্য দোয়া করতেছি। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, কিসের লাগিয়া বা কিসের নিমিত্তে আমরা এ ঘর বাঁধি? নিমিত্তে বোঝাচ্ছে, বা কিসের জন্য আমরা এ ঘর বাঁধি? সুখের জন্য। তিনি এবার হজে গেলেন, তিনি কিসের নিমিত্তে গেলেন? তিনি সৌদি আরবে হজ করতে গেলেন, তাহলে কিসের নিমিত্তে গেলেন? তিনি হজে গেলেন হজের নিমিত্তে বা হজের জন্য গেলেন, তাহলে এটা হচ্ছে সম্প্রদানকারক। আচ্ছা, ধোপাকে কাপড় দাও, এটা কি? ধোপাকে কাপড় দাও, ধোপাকে কি আমরা কাপড় একদম দিয়ে দিই? যদি এখানে দান করা থাকতো যে ধোপাকে কাপড় দান করো, সেটা কিন্তু সত্য ত্যাগ করে হচ্ছে, তার মানে এটা সম্প্রদান। আর ধোপাকে কাপড় দাও মানে কি? ধোপাকে কাপড় দিচ্ছি, সে ধুয়ে আমাকে আবার ফেরত দিবে, তাহলে এটা কর্মকারক। কাকে দিয়ে প্রশ্ন করা হচ্ছে? সম্প্রদান এবং কর্ম কাকে দিয়ে প্রশ্ন করা সত্ত্বেও একটা সম্প্রদান আর একটা কর্ম, কারণ একটা সত্য ত্যাগ করে দেওয়া হচ্ছে আর একটা সত্য ত্যাগ করা হচ্ছে না। এরপরে অপাদানকারক। দ্রুত লেখার কারণ হাতের লেখার অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা, অপাদানকারক। অপাদানে আমরা বলছিলাম যে কোনো কিছু থেকে গৃহীত, বিচ্যুত, এরপরে জাত, আরম্ভ, ভীত, এরকম 8টা রুল ছিল। দুধ থেকে দই হয়, তাহলে কি দুধ থেকে মানে দই উৎপন্ন হচ্ছে, গৃহীত হচ্ছে বা জাত হচ্ছে, এখান থেকে তৈরি হচ্ছে, তাহলে দুধ থেকে দই হয়, এটা অপাদানকারক। তিলে তৈল হয়, মানে তিল থেকে তেল হয়। গাছ থেকে পাতা পড়ে, আচ্ছা তিল থেকে তেল হয়, এটা হচ্ছে জাত। গাছ থেকে পাতা পড়ে, তাহলে কোথা থেকে পাতা পড়ে? গাছ থেকে। কোথা দিয়ে প্রশ্ন করা হয়? কোথা। গাছ থেকে পাতা পড়ে, এটা কি? তাহলে বিচ্যুত হচ্ছে এখানে, গাছ থেকে পাতা পড়ে। আচ্ছা, এরপরে অধিকরণ, তারপরে আমরা এদের একটা তুলনামূলক দেখাবো। অধিকরণে আছে, অধিকরণে বলছি স্থান, সময়, এগুলো বোঝায়। নদীতে নৌকা আছে। আর একটা দিয়ে বলি শীতকালে পিঠা পাওয়া যায়, তাহলে শীতকাল, এটা একটা সময় বোঝাচ্ছে। সময় বোঝানোর কারণে এটা অধিকরণ কারক। সর্বাঙ্গে ব্যথা ও শুদ্ধিব কোথা, তাহলে কোথায় ব্যথা? সর্বাঙ্গে, এটা অধিকরণ কারক। গোলাপে গন্ধ আছে, কোথায় গন্ধ আছে? গোলাপে, তাহলে এখানে কোথায় দিয়ে প্রশ্ন করা হচ্ছে, এটা হলো অধিকরণ কারকের রুল, যে সময় বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে, বা কোনো বিষয় বোঝাচ্ছে। যেমন সে অঙ্কে ভালো, সে কিসে ভালো? অঙ্কে ভালো, সে অঙ্কে ভালো, এই অঙ্কটা হচ্ছে এখানে অধিকরণ কারক, এখানে বিষয় বোঝাচ্ছে। আপনারা উদাহরণ আরো দেখলে আরো বুঝতে পারবেন। আচ্ছা, অধিকরণ কারক এবং অপাদান কারকের একটা তুলনামূলক আলোচনা আমরা দেখি, যে দুইটাই দেখতে অনেকটা একই রকম, কিন্তু আসলে দুইটা ভিন্ন হয় কখন? ছাদ থেকে চাঁদ দেখা যায়। ছাদ থেকে চাঁদ দেখা যায়, কোথা থেকে চাঁদ দেখা যায়? ছাদ থেকে, তাহলে এটা অধিকরণ কারক। ছাদ থেকে পানি পড়ে, কোথা থেকে পানি পড়ে? ছাদ থেকে, এখানে পানি পড়াটা কি? বিচ্যুত না? এখানে বিচ্যুত হচ্ছে, পানি পড়তেছে, তাহলে এটা অপাদান কারক। দেখো দুইটাই ছাদ থেকে, একটা ছাদ থেকে চাঁদ দেখা যাচ্ছে, একটা ছাদ থেকে পানি পড়তেছে, একটা অধিকরণ, একটা অপাদান। তাহলে এই হচ্ছে অপাদান কারক এবং অধিকরণ কারকের তুলনামূলক আলোচনা। তাহলে আমরা তুলনামূলক আলোচনা দেখাইছি কর্তৃকারক, কর্মকারকে, কর্মকারক সম্প্রদান কারকে, অধিকরণ এবং অপাদান কারকে। এই কয়টাতে আমরা তুলনামূলক আলোচনা দেখাইছি, কারণ এইগুলো মিক্স হয় অনেক সময়। তাহলে এই ছিল আমাদের কারক। এরপরে বিভক্তি। বিভক্তি যেটা বললাম যে আমাদের বিভক্তি মুখস্থ করতে হবে। মুখস্থ করার পরে আপনারা দেখেন, এই যে যেটা বললাম, দুধ থেকে
দই হয়, তাহলে হইতে থেকে চে এটা কি পঞ্চমী, তাহলে অপাদানে পঞ্চমী। তিলে তৈল হয়, তিলে এ এ কিসে আছে সপ্তমী, তাহলে এটা অপাদানের সপ্তমী। নদীতে, নদীতে এখানে তেটা হচ্ছে বিভক্তি, তাহলে তে বিভক্তি কিসে আছে, তে বিভক্তি আছে সপ্তমীতে, তাহলে অধিকরণে সপ্তমী। আরও কিছু আমরা দেখি, ভিখারি কে, কে কেতে আছে, আচ্ছা আমরা বলছিলাম যে চতুর্থীতে হচ্ছে সম্প্রদানকারক, সম্প্রদানকারকের যে কেটা থাকবে এটা হবে চতুর্থী, এবং এটা এই যে ধোপাকে এটা দ্বিতীয়া, ঠিক আছে। অন্ধ জনে এটা যদিও সম্প্রদানকারক কিন্তু অন্ধ জনে এ এটা সপ্তমী। খেয়াল রাখতে হবে যখন কে থাকবে, কে সম্প্রদানকারক হলে চতুর্থী, এবং যদি কর্ম হয় তাহলে হচ্ছে দ্বিতীয়, আর সম্প্রদানে চতুর্থী। এই হচ্ছে বিভক্তি। ছাগল দিয়ে হাল চাষ হয় না, তারা দিয়া কর্তৃক তৃতীয়া, ছাগল দিয়ে হাল চাষ হয় না এটা তৃতীয়া। পাখিকে তীর মারো, তাহলে পাখি কে, কে হচ্ছে দ্বিতীয়া। সে ভাত খায়, ভাত এখানে এর সাথে কোনো বিভক্তি যুক্ত না, তার মানে এটা শূন্য, শূন্য বিভক্তি বা প্রথম বিভক্তি। পাপীকে ঘৃণা করো, কে এখানে দ্বিতীয় বিভক্তি, তাহলে এই হচ্ছে বিভক্তির সব কিছু। বিভক্তি আসলে তেমন কিছু না, বিভক্তি শুধু চারটা যদি কারো মনে থাকে সে বিভক্তি নিজে নির্ণয় করতে পারবে। যখন আপনি কারক চিনবেন তখন বিভক্তি আপনার কাছে একদমই পানি, বিভক্তি আসলে তেমন কিছু না। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আশা করি কারক এবং বিভক্তিতে আপনাদের আর করার কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আপনারা এখান থেকে যে প্রশ্ন আসুক না কেন পারবেন। তবে আসলে মাঝে মাঝে বিভিন্ন কবিতা থেকে বা সাহিত্যিকদের কিছু কোটেশন তুলে দেয়, সেগুলো আসলে পারা আমাদের জন্য কিছুটা টাফ হয়ে যায়। নিয়মের ভিতরই থাকে কিন্তু আসলে ওইগুলো ওই সাহিত্যের ভাষায় হওয়ার কারণে আমরা অনেক কিছু বুঝতে পারি না। তো যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।